রাত নামলেই কিছু ঘর আর ঘর থাকে না, তারা স্মৃতি জমায়, শ্বাস আটকে রাখে আর অপেক্ষা করে। এই শহরের এক ফ্ল্যাটে রাত নামে নিঃশব্দে, কোনো দরজা খোলে না, কোনো জানালা ভাঙে না, তবু কেউ আসে। সে আলো চেনে না, নাম জানে না, শুধু জানে কানের কাছে ফিস ফিস করে কথা বলতে। এই গল্প কোনো চিৎকারের নয়, এই গল্প ফিস ফিসের। এই গল্প সেই সব মানুষের যারা সব দেখে, সব বোঝে, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারে না। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরি জোনে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আপনাদের জন্য একটি হাড় হিম করা ভূতের গল্প, এখানে কেউ আছে। গল্পের লেখক, কথক, সূত্রধার এবং আবহে আমি অভিজিৎ। পোস্টার ডিজাইন আকাশ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, এখানে কেউ আছে। গ্রামের মাটির গন্ধ এখনো লেগে আছে মালবিকার শরীরে। পাড়াগাঁয়ের সেই মেয়েটা, যার সকাল শুরু হতো উঠোনে ঝাঁট দেওয়া আর পুকুরে মুখ ধোয়ার শব্দে, আজ সে শহরের কংক্রিটের ভিড়ে দাঁড়িয়ে আছে নতুন চাকরির চিঠি হাতে। গায়ের রংটা শ্যামলা, চোখ দুটো বড় আর একটু লাজুক, কিন্তু ভেতরে অদম্য জেদ। চুলটা সে সবসময় বেনি করে রাখে, গ্রামের অভ্যেস। কথা কম বলে, কিন্তু চোখে একরকম দৃঢ়তা, যেন অনেক কিছু সহ্য করে টিকে থাকার ক্ষমতা তার মধ্যে আছে। চাকরি পেয়ে শহরে এসে সে উঠেছে অফিসের মেসে। 4 তলা পুরনো বাড়ি, সিঁড়ির রেলিংয়ে মরছে, দেয়ালের রং কোথাও খসে খসে পড়েছে। ঘরটা ছোট, একটা খাট, একটা টেবিল, একটা আলমারি। জানালা খুললেই পাশের বাড়ির দেওয়াল। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা অন্য জায়গায়। একটা অদ্ভুত দুর্গন্ধ কোথা থেকে আসে মালবিকা বুঝতে পারে না। ভেজা কাপড়ের সোদা গন্ধ, তার সঙ্গে যেন পুরনো নর্দমা আর পচা কিছু একটা মিলেমিশে আছে। সারাদিন অফিস করে ফিরে সেই গন্ধ তার নাকে লেগে থাকে। রাতে ঘুমোতে গেলে আরও স্পষ্ট লাগে, মনে হয় দেওয়ালের ভেতর থেকে উঠে আসছে দুর্গন্ধটা। কিন্তু কিছু করার নেই, নতুন শহর, নতুন চাকরি, সবই সবেমাত্র শুরু। প্রথম মাসটা এইভাবে জেলেই হয়। একদিন অফিসের লাঞ্চ ব্রেকে সে কথাটা তোলে তার সহকর্মী সৌমিতার সঙ্গে। সৌমিতা শহরের মেয়ে, খোলামেলা হাসি, ঝরঝরে কথা। মালবিকা বলে যে এই মেসটা তার একদম ভালো লাগছে না। যথারীতি সৌমিতা প্রশ্ন করে, কেন? তখন মালবিকা জানায়, একটা বাজে গন্ধ সবসময় মেসের চারধার থেকে আসে। সৌমিতা ভ্রু কুঁচকে বলে, প্রথম মাসটা সামহাও কাটিয়ে দাও, মাইনে পেলেই তো আলাদা ঘর নিতে পারবে, চাইলে সে খোঁজ দিতে পারে। মালবিকা হালকা হাসে এবং তাকে ভালো একটা থাকার জায়গা খোঁজ করতে বলে। ওইটুকুই আশাই ভরসা। তার প্রতিদিনের রুটিন খুব বাঁধা। ভোর 6টায় ঘুম ভাঙে, মোবাইলের অ্যালার্ম বন্ধ করে প্রথমেই জানলাটা খুলে দেয়, যতটুকু হাওয়া আসে। তারপর এক চিলতে ছোট্ট বাথরুমে গিয়ে স্নানের পর সে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। নিজের মুখের দিকে তাকিয়ে এসে যেন
নিজেকেই বোঝায় এটা সাময়িক। 7টার মধ্যে সাদামাটা একটা শাড়ি বা সালোয়ার কামিজ পরে সে তৈরি হয়। মেসের রান্নাঘর থেকে চা আর 2টো বিস্কুট খায়। 7:30টায় বাস ধরে অফিস। জানালার ধারে বসে সে রাস্তার দিকে তাকিয়ে থাকে। হর্নের শব্দ, মানুষের ভিড় সবই এখন তার কাছে অপরিচিত। অফিসে মালবিকা মন দিয়ে কাজ করে, কথা কম, কাজ বেশি। সহকর্মীরা তাকে ভদ্র আর শান্ত মেয়ে বলেই চেনে। সন্ধ্যাবেলা ফেরার পথে সে প্রায় একটু দেরি করে হাঁটে। শহরের আলো, দোকানের শাড়ি, লোকজনের বুক দেখতে দেখতে যেন সময়টা টেনে বাড়াতে চায়, কারণ সে জানে মেসে ঢুকলেই সেই বাজে গন্ধটা আবার তার নাকে আসবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে সে খাটে শুয়ে পড়ে, বই খুলে 2-1 পাতা পড়ে, তারপর আলো নিভিয়ে দেয়। অন্ধকারে শুয়ে থাকতে থাকতে তার মনে হয় এই শহরটা তার পরীক্ষা নিচ্ছে, কতটা সহ্য করতে পারে, কতটা টিকে থাকতে পারে সে। প্রথম মাসটা পার হলেই হবে, এই ভরসাতেই মালবিকা চোখ বন্ধ করে। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় একটা পুরো মাস। দিনের পর দিন একই রুটিন, একই গন্ধ, একই সহ্য করার অভ্যাস মালবিকাকে যেন ধীরে ধীরে শক্ত করে তুলেছিল। কিন্তু মাসের শেষ দিনে যখন অ্যাকাউন্টে প্রথম মাইনের টাকাটা ঢুকলো, তখন সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার। মোবাইলের স্ক্রিনে টাকার অঙ্কটা দেখে সে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তার বিশ্বাসই হচ্ছে না, এই প্রথম নিজের খেটে আনা টাকা, কোনো সাহায্য ছাড়াই, কোনো ভরসা ছাড়াই, পুরোটাই তার নিজের। চোখের কোণে হালকা জল এসে গেল তার, আনন্দের জল। সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলো, মাকে জানালো সে প্রথম উপার্জন করেছে। ওপাশ থেকে মায়ের চাপা উচ্ছ্বাস আর বাবার গম্ভীর গলায় সন্তুষ্টির ছোঁয়া। ভালো আছিস তো মা? সে বলল, আছি বাবা, একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক হয়ে যাবে। মালবিকা এটাও জানায় সে একটা ভালো ফ্ল্যাট দেখে উঠে যাবে, ঠিকানাটা পরে জানাবে। ফোনটা কেটে সে আর দেরি করে না, নিজের জন্য কিছুটা টাকা রেখে বাকিটা সঙ্গে সঙ্গেই মা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, সংসার খরচ বাবদ। টাকা পাঠানো হয়ে গেলে বুকের ভেতর অদ্ভুত একটা তৃপ্তি জমে ওঠে, যেন সে সত্যি বড় হয়ে উঠেছে। তারপর সে ফোন করে সৌমিতাকে, জানতে চাইল ঘরের ব্যাপারটা কি হলো। ওপাশ থেকে হাসি খুশি গলায় সৌমিতা বলল, একটা ছোট কিন্তু ভালো ফ্ল্যাটের খোঁজ সে পেয়েছে, আবার অফিসের কাছাকাছিও বটে। আলো বাতাস আছে, লোকেশনও ঠিকঠাক। কাল অফিস ছুটির পর তাকে নিয়ে গিয়ে দেখাব। মালবিকার মুখে আপনা থেকে হাসি ফুটে উঠল। ফোনটা কেটে সে কিছুক্ষণ বসে থাকে। মনে হয় এতদিন যেন বুকের ওপর একটা ভার জমেছিল, সেটা একটু একটু করে সরছে। মেসের দেওয়ালগুলো আজ আর অতটা চাপা লাগে না, সেই চেনা দুর্গন্ধটাও যেন আজ একটু কম। রাতে সে খাওয়া দাওয়া সেরে নেয় মন দিয়ে, ভাতের সঙ্গে ডাল আর একটা সবজি। আজ সাদামাটা খাবারটাও তার কাছে উৎসবের মতো লাগে। খাওয়া শেষে খাটে শুয়ে পড়ে তাড়াতাড়ি। আগামীকাল সে নতুন কিছু দেখবে, এই ভাবনাটাই তাকে হালকা করে দেয়। চোখ বন্ধ করার আগে সে মনে মনে বলে, একটা মাস পেরোলো, এবার বদল আসবে। আজ অনেকদিন পর মালবিকা গভীর ঘুমে তলিয়ে যায়, একটা আশার হাত নিয়ে। পরদিন সকালে ঘুম ভাঙতেই মালবিকার মনে হয় আজকের সকালটা একটু অন্যরকম। মেসে সেই চেনা গন্ধটা আজও আছে, কিন্তু মনটা ভারী নয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে হালকা হাসে। চোখে ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে উচ্ছ্বাস। আজ কিছু বদলাবে, এই বিশ্বাসটাই সকালটাকে আলাদা করে দিয়েছে।
তৈরি হয়ে সে খুশি মনে অফিসের পথে রওনা দেয়। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে শহরটাকে আজ অতটা নিষ্ঠুর লাগে না। অফিসে গিয়ে সময় মতো কাজ গুছিয়ে ফেলে সে। বারবার ঘড়ির দিকে তাকায়। অপেক্ষাটা যেন তারা সহ্যই হচ্ছে না। অফিস ছুটির পর মালবিকা আর সৌমিতা একসঙ্গে ফ্ল্যাট দেখতে বেরোয়। অলি গলির ভেতরে ঢুকে তারা পৌঁছায় একটা মাঝারি আকারে বাড়ির সামনে। বাড়ির মালিকের সঙ্গে কথা হয়। ভদ্র মানুষ, কথাবার্তায় কোনো জটিলতা নেই। তারপর দরজা খুলে তারা ভেতরে ঢোকে। ফ্ল্যাটটা ছোট হলেও খুব পরিপাটি। সামনের ঘরটায় বড় একটা জানালা খোলা থাকলে বিকেলের আলো মেঝেতে এসে পড়ে। জানলার পাশে দাঁড়ালে বাইরের গাছের পাতাগুলো নড়তে দেখা যায়। বাতাসে কোনো ভারী গন্ধ নেই, শুধু আলো আর হাওয়ার স্বচ্ছতা। এক কোণে একটা রান্নাঘর, পরিষ্কার দেওয়াল। পাশের ঘরটাই শোয়ার ঘর, নিরিবিলি শান্ত। বাথরুমটাও ঝকঝকে তকতকে। মালবিকার বুকের ভেতরটা ভরে ওঠে। সে তো এই জায়গাটাই খুঁজছিল। এক মুহূর্ত সে আর দেরি করে না। 1 মাসের আগাম দিয়ে সে জানায় আগামীকাল থেকেই সে এখানে থাকতে আসবে। বেরিয়ে এসে সে সৌমিতাকে নিয়ে ঢোকে একটা রেস্তোরাঁয়। সাধারণ জায়গা, কিন্তু হাসি আর গল্পে ভরা। খাবার ফাঁকে ফাঁকে মালবিকা বারবার বলে ওঠে, তুই না থাকলে আমার যে কি হতো না। খুশিতে তার দুটো চোখ ঝলমল করে ওঠে। আগামীকাল রবিবার, অফিস ছুটি। সকালেই সে মেস ছেড়ে নতুন ফ্ল্যাটে শিফট করবে। সৌমিতা হাসতে হাসতে বলে যে সেও কাল সকালে চলে আসবে। একা একা সবকিছু সে পারবে না। এই অজানা শহরে এমন একটা বন্ধু পাওয়াই তো সত্যি ভাগ্যের ব্যাপার। এই কথাটা ভাবতে ভাবতেই মালবিকার গলাটা একটু ভারী হয়ে আসে। সে আন্তরিকভাবে বলে, থ্যাংক ইউ রে। ডিনার শেষে তারা রেস্তোরাঁ থেকে বেরিয়ে যে যার বাড়ির পথে রওনা দেয়। মালবিকা মেসে ফিরে এসে জিনিসপত্র গোছাতে শুরু করে। জামা কাপড়, বই, ছোট ছোট জিনিস সব এক এক করে ব্যাগে ভর্তি করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাতটা অনেকটা হয়ে গেছে। শেষবারের মতো ঘরটার দিকে তাকায় সে। তারপর আলোটা নিভিয়ে খাটে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর, কিন্তু মন ভরা আনন্দে। নতুন একটা শুরু অপেক্ষা করছে। এই ভাবনাতেই মালবিকা গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকালে সৌমিতা এসে হাজির হয় মালবিকার মেসে। দুজনের মুখেই উৎসাহ। আজ সত্যি নতুন করে শুরু। তারা একটা ছোট গাড়ি ডাকে। মালবিকার জমানো জিনিসপত্র, ব্যাগ, বাক্স, আলমারি থেকে নামানো জামা কাপড় সব একে একে গাড়িতে তোলা হয়। মেসের ঘরটা ফাঁকা হতে হতে মালবিকার মনে হয় যেন একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। নতুন ফ্ল্যাটে পৌঁছে দুজনে হাত লাগিয়ে দেয় কাজে। খাটটা জানালার পাশে সরানো হয়। আলমারিটা দেয়ালের গায়ে। রান্নাঘরে বাসনগুলো সাজানো হয়। তাকের ওপর বইগুলো সুন্দর করে রাখা হয়। জানালা খুলে দিলে আলো ঢুকে ঘরটাকে ভরিয়ে দেয়। হাওয়ায় পর্দা হালকা দুলে ওঠে। ঘরটা ধীরে ধীরে মালবিকার হয়ে ওঠে, তার ছোঁয়ায়, তার গুছিয়ে রাখায়। সৌমিতা সারাদিন তাকে সঙ্গ দেয়। মাঝে চা, কিছু খাবার আর গল্প। ক্লান্তির মধ্যেও একরকম আনন্দ, নিজের জায়গা গুছিয়ে নেওয়ার আনন্দ। সন্ধ্যের পর দুজন মিলে সাদামাটার হাতের খাবার খায়। খাবার শেষে সৌমিতা উঠে পড়ে। তারপর সৌমিতাকে মালবিকা ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। দরজা বন্ধ হলে হঠাৎ ঘরটা শান্ত হয়ে যায়। সারাদিনের ধকলে সে একসঙ্গে চেপে বসে। মালবিকা বিছানায় শুয়ে পড়ে। শরীরটা ভীষণ ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত শান্তির। অনেক দিন পর এরকম নিশ্চিন্ত লাগছে। সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে, অনেক গভীর রাতে, অঘরে ঘুমের ভেতরেই হঠাৎ তার নাকে আসে একটা গন্ধ। মিষ্টি, কোমল, যেন ফুলের গন্ধ। সাধারণ ফুলের গন্ধ নয়, একটু মাতাল করা গন্ধ।
রাতের হাওয়ায় হয়তো কোথা থেকে ভেসে আসছে। ঘুমের ঘরে সে শুধু মুখটা বালিশে আর একটু গুঁজিয়ে দেয়। কোনো অস্বস্তি নেই, বরং শান্তি। এইভাবেই রাতটা শেষ হয়। ভোরের দিকে জানালা গলে সূর্যের আলো এসে পড়ে তার চোখে। মালবিকার ঘুমটা ভেঙে যায়। সে উঠে বসে, মনটা হালকা, শরীরটা বিশ্রাম পেয়েছে। তাড়াতাড়ি অফিসের জন্য সবকিছু গুছিয়ে নেয় সে তৈরি হতে থাকে। নতুন ঘরে প্রথম কর্মদিবস, মনে একটা চাপা উত্তেজনা। সব গুছিয়ে সে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। শহরের কোলাহলের মধ্যে পা ফেললেও আজ তার ভেতরে কোথাও একটা নিশ্চিন্তির আলো জ্বলতে থাকে। মালবিকা সারা দিন অফিসের কাজটা অদ্ভুত রকম খুশি মনেই শেষ করেছিল। কাজের চাপটা ছিল, তবু কোথাও যেন তৃপ্তি একটা লুকিয়েছিল দিনের ভেতরে। অফিস ছুটির পর সৌমিতার সঙ্গে একসাথে বেরিয়ে আসে। দুজনের হাসি ঠাট্টা, দিনের গল্প, সব মিলেমিশে সন্ধ্যাটা ছিল বেশ স্বাভাবিক। বিদায় নিয়ে মালবিকা একা ফেরে নিজের ফ্ল্যাটে। পথে রাতের খাবারও সে কিনে নেয়। ভাবছিল আজ আর গিয়ে কিছু রান্না করবে না, খেয়ে শুয়ে পড়বে। কিন্তু ফ্ল্যাটের দরজা খুলেই সে থমকে যায়। ঘরের ভেতরটা সে যেন চিনতেই পারছে না। সকালের সেই এলোমেলো ফ্ল্যাট নয় এটা। আলোটা নরম হলুদাভ। ড্রয়িং রুমের ল্যাম্পটা জ্বলছে। সোফার ওপর ছড়িয়ে আছে কুশনগুলো নিখুঁতভাবে সাজানো। ডাইনিং টেবিলের ওপর একটা ছোট ফুলদানি, তাতে টাটকা ফুল। পর্দাগুলো ঠিক করে গোছানো। মেঝে যেন আরো পরিষ্কার। আর সবকিছুর মধ্যে যেন একটা রোমান্টিক ছোঁয়া, যেন কেউ খুব যত্ন করে, খুব ধীরে ধীরে গুছিয়েছে পুরো ঘরটাকে। আর একটা জিনিস, একটা সুগন্ধ, হালকা মিষ্টি অচেনা, পারফিউম আর ধূপের মাঝামাঝি কিছু একটা। সেই গন্ধটা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তেই সারা দিনের ক্লান্তি মুহূর্তে মিলিয়ে যায়। বুকের ভেতরটা হালকা হয়ে আসে। মনটা অদ্ভুতভাবে ফ্রেশ লাগে তার। ঠিক তখনই মালবিকার মাথার ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এই ঘরটা গোছালো কে? সে তো সকালে দরজা বন্ধ করে চাবি ঘুরিয়ে বেরিয়েছিল নিজের হাতে। বাইরে থেকে তালা দেয়া ছিল। এই ফ্ল্যাটে ঢোকার মতো আর কোনো চাবি তো কারোর কাছে থাকার কথা নয়। তাহলে তার চোখটা ধীরে ধীরে ঘরের চারিদিক ঘুরতে থাকে। প্রতিটা কোণা, প্রতিটা ছায়া হঠাৎ করে সন্দেহজনক হতে শুরু করে তার মনের মধ্যে। এবার সুগন্ধটা এখন আর ভালো লাগছে না, বরং গাটা শিরশির করে উঠছে। মনে হয় যেন কেউ এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে আছে আর নিঃশব্দে তাকে দেখছে। তার মাথার ভেতর রক্তটা গরম হয়ে ওঠে। কাঁধের ব্যাগটা সে জোরে চেয়ারের ওপর ছুঁড়ে ফেলে এক মুহূর্ত দেরি না করে ফ্ল্যাট থেকে বেরিয়ে দৌড়ে নিচের দিকে যায়, ফ্ল্যাটের মালিকের ঘরের দিকে। দরজায় ধাক্কা দিয়ে সে প্রায় চিৎকার করে বলে ওঠে, আমার অনুপস্থিতিতে আমার ফ্ল্যাট খোলা হলো কেন? কিন্তু এই প্রশ্নে মালিক হতভম্ব। চোখ বড় বড় করে মালবিকার দিকে তাকিয়ে থাকেন কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে তিনি মাথা নেড়ে বলেন, ওই ঘরের দ্বিতীয় চাবিই নেই। আজ সারাদিন তিনি নিচেই ছিলেন, কাউকে ওপরে উঠতে বা নিচে নামতে দেখেননি। মালবিকার বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে। সে আর কিছু না বলে ঘুরে দাঁড়ায়। সিঁড়ি ভেঙে আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে।
দরজাটা খুলে ভেতরে ঢোকে। ঘরটা তখনও ঠিক আগের মতোই সাজানো, নরম আলো, ফুল আর সেই অচেনা সুগন্ধ, সবকিছুই একেবারে অটুট। কিন্তু এবার আর কোনো প্রশান্তি নেই। তার নিঃশ্বাসে ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে এই ঘরটা আর পুরোপুরি তার একার নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা ধীরে ধীরে মাথার ভেতর কাঁপতে থাকে। যদি দরজা খোলার জন্য চাবির দরকারটাই না হয়ে থাকে? এক প্রকার ভয়ের ওপর ভর করেই মালবিকা ধীরে ধীরে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করল। লকের শব্দটা কানে লাগতেই তার বুকের ভেতরটা একটু জোরে ধাক্কা মারল। দরজায় দুবার হাত দিয়ে টেনে দেখে নিল, দরজাটা বন্ধ তো। তবু মনে শান্তি এলো না। যেন এই তালা, এই দরজা আর কিছুর ওপরই তার বিশ্বাস নেই, তার ভরসা নেই। নিজেকে স্বাভাবিক করার জন্যই বোধহয় সে বাথরুমের দিকে এগোলো। আর বাথরুমের লাইটটা জ্বালাতেই মালবিকার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। বাথরুমের এক কোণে টাওয়াল স্ট্যান্ডের পাশে তার নিজের জামা কাপড় নিখুঁতভাবে পাট করে রাখা, একেবারে পরিপাটি, যেন কেউ খুব যত্ন করে ভাঁজ করেছে একটা একটা করে। এই জামাগুলো সে ভালো করেই চেনে। এগুলো তার আলমারির ভেতর ছিল। সকালে অফিস যাওয়ার আগে সে নিজে হাতে গুছিয়ে রেখে গেছে। এটা ভেবেই তার পা দুটো মেঝের ওপর গেঁথে গেল। কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়েই রইল। মাথার ভেতর অজস্র প্রশ্নের পর প্রশ্ন গুঞ্জন তুলতে লাগলো। এই জামা কাপড় এখানে এলো কিভাবে? দরজা বন্ধ, তালা দেওয়া ফ্ল্যাট, কে ঢুকলো? আর ঢুকলোই যদি, তাহলে সোজা আলমারির পর্যন্ত পৌঁছালো কিভাবে? আলমারি শব্দটা মনে হতেই তার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। আলমারির ভেতর তো শুধু জামা কাপড় নয়, তার একান্ত ব্যক্তিগত পোশাক, ব্যক্তিগত জিনিস, সেগুলোতে কারো হাত পড়েছে। এই ভাবনাটাই তার গাটা গুলিয়ে উঠল। মালবিকার নিঃশ্বাসটা ভারী হয়ে উঠল। বুকের ভেতর কেমন যেন চেপে বসে আছে কিছু। মনে হলো বাথরুমের দেওয়ালগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলোটা হঠাৎ বেশি উজ্জ্বল আর ছায়াগুলো অস্বাভাবিক লম্বা লাগছে। এক প্রকার ভয় আর আশঙ্কা নিয়ে দাঁড়িয়ে রইল। নড়ার সাহস পেল না। মনে হচ্ছিল এই ঘর, এই বাথরুম, এমনকি এই নীরবতাও আর নিরাপদ নয়। কোথাও যেন কেউ আছে, কিংবা ছিল, বা এখনো আছে। আর সেই অদৃশ্য উপস্থিতির ভাবনাটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠল তার কাছে। তার পাশে জমে উঠল এই ভয়ঙ্কর সত্তা। মালবিকার মাথার ভেতরে একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধে রইল। কেউ কি তাকে বাথরুমের ভেতরেও দেখছে? আয়নার দিকে তাকাতে তার সাহস হলো না। মনে হচ্ছিল তাকালেই নিজের প্রতিবিম্বর পেছনে আর একটা চোখ ভেসে উঠবে। অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সে জোর করে নিজেকে সামলে নিল। ভয় নিয়েই ধীরে ধীরে নিজের জামা কাপড় খুলে স্নানে ঢুকল। গরম জল গা বেয়ে নামলেও শরীরের ভেতরের শীতলতা কাটল না। জল পড়ার শব্দের ফাঁকে ফাঁকে যেন কোথাও নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল সে। নাকি সেটা তার কল্পনা? সে কিছুই বুঝতে পারল না।
স্নান শেষে ভেজা জামা কাপড় বালতিতে রেখে মাথা মুছতে মুছতে বাইরে এলো। বেডরুমে গিয়ে চুল আঁচড়ে নিল এবং তারপর বিছানার একপাশে বসল। বুকের ভেতরটা কেমন যেন একটা চেপে ধরেছে। একটা অদৃশ্য আতঙ্ক ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। মনে হলো মা বাবাকে ফোন করলে তার মনটা একটু ভালো হবে, অন্তত নতুন ঠিকানাটা অবশ্যই জানানো দরকার। সে উঠে দাঁড়াতে যাবে, তখনই মাথা ঘুরিয়ে দেখে তার ফোনটা বিছানার পাশেই পড়ে আছে। হঠাৎ করে মালবিকা চমকে উঠল। তার স্পষ্ট মনে আছে ফ্ল্যাটে ঢোকার সময় খাবারের প্যাকেট আর ফোন এই দুটোই সে ডাইনিং টেবিলের উপর রেখেছিল। শোবার ঘরে সে আসেনি ফোন নিয়ে। তাহলে এটা এলো কিভাবে এখানে? হাতটা কাঁপতে কাঁপতে সে ফোনটা তুলে নিল। গলার ভেতর শুকনো ঢোক নামলো। তারপর আর শক্ত থাকতে পারল সে। বিছানার এক কোণে জুবুথুবু হয়ে বসে পড়ল, যেন যে কোনো মুহূর্তে কেউ অন্ধকার থেকে বেরিয়ে আসবে। নিজেকে জোর করে সামলে নিয়ে মাকে ফোন করল। গলা স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করল। নতুন ঠিকানাটা বলল, অফিসের কথা বলল, হাসলো দু একবার। ফোনটা রেখে দেওয়ার পর মনটা একটু হালকা লাগলো। সে নিজেকে বোঝালো হয়তো ফোনটা সে নিজেই নিয়ে এসেছে, মনে নেই, হয়তো অতিরিক্ত ক্লান্তিতে এটা হয়েছে। কিন্তু এতগুলো প্রশ্ন তার পিছু ছাড়ল না। ফ্ল্যাটটা গোছালো কে? বাথরুমে জামা কাপড় রাখলই বা কে? মনে মনে বলল, যা হবে দেখা যাবে। বেশি ভাবলে ভয়টাই বড় হবে। ঘড়ির দিকে তাকালো, রাত 11টা। হঠাৎ করে সে অনুভব করল তার প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি ডাইনিং টেবিলের দিকে গেল, আর সেখানে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল। খাবারটা প্যাকেট থেকে বের করে সুন্দর করে প্লেটে সাজানো, ঠিক যেন বাড়ির কেউ যত্ন করে পরিবেশন করেছে। শুধু তাই নয়, খাবার থেকে গরম ভাপ উঠছে। মালবিকার শরীরটা ঠান্ডা হয়ে এলো। এই খাবার সে কিনেছিল সন্ধে 7টার সময়, এখন বাজে 11টা। এতক্ষণে ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা যেন এইমাত্র গ্যাস ওভেন থেকে নামানো হলো। তার বুকের ভেতর আবার সেই অনুভূতি, অদ্ভুত অনুভূতি জেগে উঠল। ভয় আছে ঠিকই, কিন্তু হঠাৎ করে এই ফ্ল্যাটে অন্য কারোর উপস্থিতি সে স্পষ্ট টের পাচ্ছে। সে খুব ধীরে ধীরে চেয়ারে বসল। ঢোক গিলতে গিলতে চারপাশ তাকালো। সম্পূর্ণ নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। তবু মনে হচ্ছিল সে একা নয়। সে আস্তে আস্তে খেতে শুরু করলো। দেখেতেই মনে হলো একটু পেঁয়াজ আর লঙ্কা হলে ভালো হতো। সে রান্নাঘরের দিকে উঠতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল টেবিলের একপাশে একটা ছোট বাটিতে 2 কুচো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। মালবিকার হাত থেকে চামচটা প্রায় পড়েই যাচ্ছিল। এবার আর শুধু অবাক নয়, সে স্তব্ধ হয়ে গেল। প্রশ্ন করার শক্তিটুকুও তার চলে গেল। কি হচ্ছে সব? কেন হচ্ছে? চুপচাপ সে খাওয়াটা শেষ করলো। প্লেট বেসিনে রেখে হাত ধুয়ে বাথরুমে ঢুকলো। আর সেখানে যেসব ভেজা জামা কাপড় বালতিতে রেখে এসেছিল, সে দেখলো সেগুলো কেউ ধুয়ে মেলে গুছিয়ে রেখে দিয়েছে। মালবিকার বুকের ভেতর থেকে একটা নিঃশব্দ চিৎকার বেরিয়ে এলো। এই ফ্ল্যাটে কেউ আছে, সে অদৃশ্য, সে সব দেখছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার,
সে খুব যত্ন করছে তার। কোনো রকমে বাথরুমের দরজাটা বন্ধ করে মালবিকা ছুটে চলে এলো শোবার ঘরে। বুকের ভেতরটা তখন এমনভাবে ধকধক করছিল, মনে হচ্ছিল শব্দটা দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে যাবে। সে আর কোনো ঝুঁকি নিল না। ফ্ল্যাটের যত আলো ছিল একটার পর একটা সমস্ত আলো সে জ্বালিয়ে রাখলো। অন্ধকারের একটা কোনো যেন বেঁচে না থাকে। তবুও তার ভয়টা কাটল না। বিছানায় উঠে বালিশটা শক্ত করে বুকে জড়িয়ে আধশোয়া হয়ে শুয়ে পড়ল সে। চোখ দুটো খোলা রেখেই চারপাশ তাকাতে লাগলো। আলোটা জ্বলছে, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তবু মনে হচ্ছে তাকে ঘিরে রয়েছে কেউ। বাতাসটা ভারী, যেন কোথাও একটা অদৃশ্য অবয়ব দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে। দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি অস্বীকার করার উপায় নেই। মালবিকা বুঝতে পারছিল সে একা নয়। তার মাথায় হঠাৎ প্রশ্ন জেগে উঠল, এই ফ্ল্যাটটার কি আলাদা কোনো ইতিহাস আছে? আগের ভাড়াটে, কোনো অঘটন? কিন্তু ভাবনাগুলো শেষ হওয়ার আগেই শরীরটা কেমন আলগা হয়ে আসতে লাগলো। বুকের ভেতরের আতঙ্ক যেন ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। ভয়টা গলে গিয়ে জায়গা নিচ্ছে একটা অদ্ভুত আরামে। আর ঠিক তখনই সে টের পেল কেউ যেন তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কানে ভেসে এলো কোনো শব্দ নয়, তবু মনে হলো একটা মন্ত্র, ঘুম পাড়ানির মন্ত্র, শব্দহীন, নিঃশ্বাসের মতো নরম। সেই অদৃশ্য সুর তার মাথার ভেতর ঢুকে পড়ছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, দৃষ্টিটা ঝাপসা। সে চাইলেও আর চারিদিকে তাকিয়ে থাকতে পারছে না। সে মনে মনে ভাবছে, না, এখন নয়, এখন নয়, এখন নয়, তাকে তাকিয়ে থাকতে হবে। মনের ভেতর সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু শরীর তার কোনো কথা শুনল না। আলো জ্বলছে, দরজা বন্ধ, চোখ খোলা, তবু সে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো এক গভীর অন্ধকারে। যেন কেউ খুব আদরে, খুব যত্নে তাকে শুইয়ে দিচ্ছে। শেষ যে অনুভূতিটা মালবিকার মনে রইল তা ছিল ভয় নয়, বরং এক অদ্ভুত নিশ্চয়তা। আর সেই নিশ্চয়তার বুকেই সে ডুবে গেল গভীর ঘুমে। সকালে ঘুম ভাঙতেই মালবিকার চোখ চলে গেল মোবাইলের দিকে। স্ক্রিনের সময়টা স্পষ্ট, ঠিক সকাল 6টা। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। কাল রাতে তো অ্যালার্ম দিতে সে ভুলে গিয়েছিল, তবু ঠিক সময় ঘুম ভাঙল। কিভাবে? আরো আশ্চর্যের বিষয়, রাতের ঘুমটা ছিল অস্বাভাবিক রকমের ভালো, গভীর, শান্ত এবং নির্বিচ্ছিন্ন। শরীরটা তার হালকা লাগছে, মাথাটা ফুরফুরে, বুকের ভেতর যেন একটা অজানা আনন্দ খেলা করছে। কিন্তু এই ভালো লাগাটা ঠিক মানাচ্ছে না। কাল রাতের সেই সব ঘটনা, অদৃশ্য উপস্থিতি, গরম খাবার, ধোয়া জামা কাপড়, মন্ত্রের মতো ঘুম, সব মনে পড়তেই তার ভ্রুটা কুঁচকে গেল। এই সব কিছুর পর এমন নিশ্চিত ঘুম স্বাভাবিক, কিন্তু তবু হয়েছে। সে উঠে বাথরুমে গেল। স্নান সেরে নিজেকে রেডি করে ডাইনিং টেবিলের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। টেবিলের ওপর রাখা 1 কাপ ধোঁয়া ওঠা কফি, 2টো টোস্ট আর একটা সুন্দর করে বানানো ডিমের অমলেট। মালবিকা চোখ মেলে তাকিয়েই রইল। প্রথমত, এই জিনিসগুলো সে কিনেই আনেনি। দ্বিতীয়ত, সে গ্রামের মেয়ে। এই ধরনের সকালের খাবার সে শুধু টিভিতে দেখেছে।
অফিসে বেরোনোর সময় কাজের লোকেরা তার মালিককে এসে দেয়। এক অদ্ভুত অনুভূতি বুকের ভেতর দিয়ে বয়ে গেল। এটা ভয় নয়, এটা দেখে সে হালকা মুচকি হাসলো, নিজের অজান্তেই হাসলো। তারপর স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে বসলো, ধীরে ধীরে সবটা খেলো। কফির কাপে শেষ চুমুকটা দিতেই তার মনে হলো, কে করছে এসব? সে তো কিছুই জানে না, কিন্তু আশ্চর্যজনকভাবে এখন তার আর কোনো ভয় লাগছে না। দিনের আলোয় কি ভয় কাজ করে না, নাকি ভয়ের জায়গাটা দখল করেছে অন্য কিছু? মনে মনে সে ধন্যবাদ জানালো, কিন্তু কাকে জানালো সেটা ভেবে সে আবার হেসে ফেলল। আর ঠিক তখনই মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা মেসেজ সে খুলে দেখল, তাতে লেখা আছে, সুস্বাগতম, সাবধানে যেও। মালবিকার বুকটা চাট করে উঠল। সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা কল করলো। একবার, দুবার, তিনবার, প্রতিবারই একই উত্তর এলো, এই নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। একটা হালকা হতাশা তার মনটা ছুঁয়ে গেল। কে পাঠাচ্ছে এই মেসেজ? কেন সে আড়ালে? আর কি চায় সে? তবে একটা বিষয় সে অস্বীকার করতে পারল না, এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি কেউ করছে না। আর ঠিক তখনই স্ক্রিনটা আবার জ্বলে উঠল। আর একটা মেসেজ, এবং তাতে লেখা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি এসো। আর শোনো, ফেরার সময় কিছু খাবার কিনে আনবে না, খাবার তৈরি করা থাকবে, এসো। মালবিকা অবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তারপর ধীরে, খুব ধীরে সে হেসে ফেলল। মনের ভেতর অজস্র প্রশ্ন, দ্বিধা, অস্বস্তি সবটা নিয়ে সে ব্যাগটা তুলে নিল। দরজা বন্ধ করে অফিসের পথে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে 2-3 বার কলও করলো সেই নাম্বারে, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠটা বলে উঠল, নাম্বারটির কোনো অস্তিত্ব নেই। মালবিকা জানতো না এই অদৃশ্য সঙ্গী আশীর্বাদ না অভিশাপ। সে শুধু জানতো এই ফ্ল্যাটে সে আর একা নেই, এবং কেউ খুব মনোযোগ দিয়ে তার জীবনটা দেখছে। অফিসে বসে কাজ করতে করতে মালবিকার মনটা বারবার ফিরে যাচ্ছিল সেই কথাগুলোর কাছে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা অদ্ভুত বার্তা, অদৃশ্য যত্ন, সেই অচেনা উপস্থিতি, সব কিছু যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। একবার মনে হলো সৌমিতাকে সব বলবে, কিন্তু পর মুহূর্তে সে নিজেই থমকে গেল। কে বিশ্বাস করবে এইসব? উল্টে লোকে বলবে কাজের চাপে মাথাটা খারাপ হয়ে গেছে। এমন কথার ফল কি হতে পারে সে খুব ভালো করেই জানে। চাকরিটাই যদি চলে যায়। শেষমেশ কিছু না বলে চুপচাপ নিজের কাজে সে ডুবে গেল। অফিস ছুটি হওয়ার পর সে যখন ফ্ল্যাটে ঢুকলো, দরজাটা খুলতেই সে সেই চেনা সুগন্ধটা আবার পেল। সেই সুগন্ধটা তাকে জড়িয়ে ধরল। আজ আর সেই অচেনা লাগলো না, বরং মনে হলো এই গন্ধটার সঙ্গে এখন তার পরিচয় হয়ে গেছে। গতকালের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। ধীরে ধীরে সে শোবার ঘরের দিকে গেল। বিছানার ওপর তাকাতেই তার পাটা থেমে গেল। একগুচ্ছ গোলাপ, টাটকা, লাল, সতেজ, যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। পাপড়িতে এখনো শিশিরের মতো আর্দ্রতা। সংকোচে সে ফুলগুলো তুলে নিল। বুকের ভেতরে একটা মৃদু ভালো লাগার ঢেউ উঠল। অস্বীকার করার উপায় নেই। মুচকি হেসে খাটের পাশে রাখা ফুলদানিতে গোলাপগুলো সে রেখে দিল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ফুলগুলোর দিকে। কেমন করে যেন মনটা তার নরম হয়ে এলো। তারপর সে বাথরুমে গেল। গতকালের ছবিটাই যেন হুবহু মিলে যাচ্ছে। সুন্দর করে পাট করে রাখা জামা কাপড়। এই দৃশ্য এখন তার ভয়ে ধরাচ্ছে না, বরং মনে হলো কেউ নিয়মিত তার খেয়াল রাখছে। ভয়টা ধীরে ধীরে মন থেকে সরে যেতে লাগলো।
সালোয়ারটা খুলতে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়ালো। একটা ভাবনা হঠাৎ করে সে চমকে উঠল এবং আটকে দিল তাকে। সে যে এই সালোয়ারটা খুলছে, যে তাকে যত্ন করছে, সে কি লুকিয়ে তাকে দেখছে? তার প্রতিটা নড়াচড়ার ওপর কি তার নজর আছে? যদি থাকে, তাহলে এখনকার মুহূর্তটা। কিন্তু কার সঙ্গে কথা বলবে সে? কাকে বলবে? অদৃশ্য কাউকে কি কিছু বলা যায়? কিন্তু তাকে ফ্রেশ হতেই হবে। প্রবল সংকোচ নিয়ে সে সালোয়ারটা খুলল। তবু অদ্ভুতভাবে এটা সে নিজের বুকের কাছে চেপে ধরল। গতকালের ভয় আজ বদলে গেছে লজ্জায়। মালবিকা যেন লজ্জায় নুইয়ে পড়ছিল। তবু দাঁতে দাঁত চেপে একে একে সব পোশাক খুলে স্নান করল। স্নান শেষে পরিষ্কার জামাকাপড় পরে সে বাইরে এলো। তারপর সোজা চলে গেল শোয়ার ঘরের আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে সে মাথা নিচু করে রইল। নিজের কাছেই কেমন নিজেকে অপ্রস্তুত লাগছে। ঠিক তখনই একটা মেসেজের শব্দ। চমকে উঠে ফোনটা খুলল এবং দেখল তাতে লেখা, তুমি ভুল ভাবছ, তোমার সম্মানটাই আমার কাছে বড়, তুমি নিশ্চিত থাকতে পারো। মালবিকা ফোনটা হাতে ধরে বসে রইল। বুকের ভেতর কেমন একটা নরম অনুভূতি ছড়িয়ে পড়ল। সে রিপ্লাই করল, কে তুমি? কিন্তু সঙ্গে সঙ্গেই স্ক্রিনে ভেসে উঠল, মেসেজ নট সেন্ড। এইবার তার একটু রাগ হলো। রাগ না, অভিমান। ফোনটা পাশে রেখে দিল সে। অভিমান করে বসে রইল। কিন্তু কিসের অভিমান? কার ওপর অভিমান? সে নিজেই কিছু উত্তর কিছু পেল না। তবু মন চাইছিল অভিমান করেই থাকতে। কেন সে সামনে আসছে না? কেন সে আড়ালে? এই ভাবনার মাঝেই সে আবার মেসেজ এলো, রাগ করো না, খেতে যাও, গরম খাবার টেবিলে দেওয়া আছে। রিপ্লাই করার আগেই স্ক্রিনটা নিস্তব্ধ। সুযোগটাই তাকে দেয়া হলো না। তার অভিমানটা আরো বেড়ে গেল। কিন্তু কার ওপর অভিমান? এটা ভেবেই সে রেগে উঠল। যাই হোক, খাবারের টেবিলের দিকে গেল। টেবিলে সাজানো রুটি, মাংস আর ধনেপাতার চাটনি। মালবিকা থমকে গেল। ধনেপাতার চাটনি তার খুব প্রিয়। এই কথা সে কাউকে বলেনি। তাহলে সে জানলো কি করে? সে কি মালবিকার সবটা জানে? আর কিছু না ভেবে সে খেতে শুরু করলো। খাবারগুলো অসাধারণ, যত্ন আর স্বাদের এক অদ্ভুত মেলবন্ধন। চেটে পুটে সে সবটা খেয়ে নিল। খাওয়ার পর নিজের খাটে এসে বসল। কিছুক্ষণ পর আবার মেসেজের শব্দ, রাগ করো না, ঘুমিয়ে পড়ো, কাল অফিস আছে তো। মালবিকার মনে হলো, যে তুমি? সঙ্গে সঙ্গে আবার মেসেজ, আমি, তুমি, তুমি, আমি। সে অবাক হয়ে বুঝল, সে যা ভাবছে তারই উত্তর আসছে। মনে মনে ভাবল, মানে ঠিক বুঝলাম না। সঙ্গে সঙ্গে ফোনটা কাঁপল এবং তাতে লেখা, সবকিছুর মানে জানতে নেই, তাতে জীবনটা সহজ থাকে, জানলেই জটিল হয়ে যায়। আর কথা নয়, এবার ঘুমাও। মালবিকা ফোনটা রেখে দিল। বিছানায় শুয়ে সে অনেক কিছু ভাবতে লাগলো। মনে হলো সে একটা বিশাল মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে আছে, আর চারদিকে তাকে ঘিরে রয়েছে কুয়াশা। ঘন নয়, ভয়ঙ্কর নয়, একটা নরম আচ্ছাদন। এইসব ভাবনার মধ্যে সে ঘুমিয়ে পড়ল। ভয়ে নয়, এক অদ্ভুত শান্তির। এরপর দিনগুলো ঠিক এইভাবেই এগোতে লাগলো। মালবিকার জীবনে আর কোনো হঠাৎ চমক নেই। নেই সেই প্রথম দিনের শিরশিরে ভয়। অদ্ভুত ব্যাপার, যে আতঙ্ক একসময় বুকের ভেতর কাঁপন ধরিয়েছিল, সেটা কোথায় যেন নিঃশব্দে উবে গেছে। তার জায়গায় এসেছে এক অচেনা স্বস্তি,
এক অদ্ভুত নিশ্চিন্ততা। সে নিয়ম করে মা বাবাকে ফোন করে, খোঁজ নেয়, গল্প করে, হাসে। গলার স্বরে আর কাঁপড় নেই, প্রশ্ন নেই। অফিসে সে আগের থেকেও মন দিয়ে বেশি করে কাজ করে। সহকর্মীরা অবাক হয়ে লক্ষ্য করে মালবিকা যেন বদলে গেছে। সে আরো উজ্জ্বল, আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। কাজের ফাঁকে ফাঁকে তার মুখে হাসি লেগেই থাকে। কখনো কখনো সে নিজেও টের পায় না কেন ভালো লাগছে তার এত। সে ফ্ল্যাটে ফেরে নিশ্চিন্ত মনে। সেই চেনা সুগন্ধ, সেই নিঃশব্দ যত্ন, সবকিছু এখন তার জীবনের অঙ্গ হয়ে গেছে। ভয় আর সন্দেহের জায়গায় জন্ম নিয়েছে নীরব বিশ্বাস। কে করছে এসব, কেন করছে, এই প্রশ্নগুলো সে আর কাউকে শোনায় না, এমনকি নিজেকেও নয়। সবকিছু সে নিজের মধ্যেই রেখে দেয়, কারণ কিছু কথা বললে বিশ্বাস করা যায় না, আর কিছু অনুভূতি চুপচাপ বাঁচিয়ে রাখাই ভালো। এইভাবে মালবিকার দিনগুলো চলতে থাকে। হাসি, কাজে ব্যস্ততা, পরিবারের সঙ্গে কথা বলা, আর অদৃশ্য এক উপস্থিতির ছায়ায় মোড়া এক নিঃশব্দে। একদিন অফিসে কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকায় হালকা আড্ডার মধ্যে ছিল সবাই। সেই সুযোগেই কয়েকজন সহকর্মী হঠাৎ মালবিকাকে ঘিরে ধরল। নতুন ফ্ল্যাট নিয়েছে, কোনো ট্রিট দেয়নি সে, কিন্তু আজকেই দিতে হবে। মালবিকার মাথায় যেন বাজ পড়ল। এত লোক আজই! তার বুকটা ধক করে উঠল। এতজনের আয়োজন সে একা হাতে করবে কিভাবে? রান্না করা, ঘর গোছানো, কিছু তো প্রস্তুতি নেই। সে নানা অজুহাত দিতে লাগলো। তার শরীর ভালো নয়, বাড়িতে কাজ আছে, হঠাৎ বললে সব কিছু হয় না। কিন্তু কেউ শুনতেই নারাজ। সবাই যেন ঠিক করেই ফেলেছে। আর ঠিক তখনই ফোনটা নিঃশব্দে কেঁপে উঠল। একটা মেসেজ, এবং তাতে লেখা, চিন্তা করো না, আমি আছি তো, তুমি সবাইকে আসতে বলো। মালবিকা চমকে উঠল। বুকের ভেতর জমে থাকা আতঙ্কটা যেন এক মুহূর্তে আলগা হয়ে গেল। সে আর তর্ক করল না, সবাইকে আসতে বলে দিল। বসের অনুমতি নিয়ে লাঞ্চ টাইমে অফিস থেকে সে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে তার মাথার ভেতর হাজারো চিন্তা। কি হবে, কিভাবে হবে, কতটা সম্ভব? তবু অদ্ভুতভাবে মনে হচ্ছিল, না, সব ঠিক থাকবে, সব ঠিক হয়ে যাবে। ফ্ল্যাটে ফিরে ঢুকতেই সেই সুপরিচিত গন্ধ তাকে ঘিরে ধরল। ঘড়িতে তখন 2টো। সহকর্মীরা আসবে 6টায়। হাতে সময় আছে, কিন্তু কাজের তালিকাও তো শেষ হচ্ছে না। সে ব্যাগটা নামিয়ে একটু বসতেই টের পেল হঠাৎ করে ঘরের ভেতর যেন নড়াচড়া শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগলো। ডাইনিং টেবিলটা বড় করে সাজানো, সুপার কুশনগুলো নিখুঁতভাবে গোছানো, বারান্দার কোণে ছোট লাইট জ্বলে উঠল। নরম হলুদ আলোয় ঘরটা উৎসবের মতো লাগতে শুরু করলো। রান্নাঘর থেকে ভেসে এলো বাসনের মৃদু শব্দ, মশলার গন্ধ। মালবিকা অবাক হয়ে দেখল বড় হাঁড়িতে ফুটছে পোলাও, কড়াইতে কষছে মুরগির মাংস, পাশে আলু কাবলি, পনিরের তরকারি, আর এক কোণে স্যালাড, চাটনি আর পাঁপড়। সে কিছুই করছে না, তবু অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাচ্ছে। সন্ধে 6টার একটু আগেই পুরো ফ্ল্যাটটা বদলে গেল, যেন কোনো নিখুঁত পার্টির জন্য সাজানো। টেবিলের ওপর সাদা কাপড়, তার উপর রঙিন প্লেট, গ্লাস, ন্যাপকিন। শেষ মুহূর্তটা একটা কেকও এসে গেল, এবং তাতে লেখা নিউ হোম, চকলেট দিয়ে লেখা। ঠিক 6টায় দরজায় কলিং বেল। এক এক করে সহকর্মীরা ঢুকতে লাগলো। সবাই ঢুকেই অবাক। মালবিকা শুধু হাসলো। তারপর খাওয়া শুরু হতেই প্রশংসার বন্যা বয়ে গেল। পোলাও, মাংস, রুটি, পনির, চাটনি, সবকিছু এত সুস্বাদু যে কেউ বিশ্বাস করতেই পারল না এটা হঠাৎ কোনো আয়োজন। হাসি, গল্প, ঠাট্টায় ঘরটা ভরে উঠল।
মালবিকার ফ্ল্যাটে সেই প্রথম এত প্রাণ চাঞ্চল্য। মালবিকা এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল। বুকের ভেতর কৃতজ্ঞতায় ভরে উঠছিল মনটা। সে জানতো এই আয়োজন তার নয়। সবাই যখন খাওয়া দাওয়া করে চলে গেল, ফ্ল্যাটটা আবার শান্ত হয়ে গেল। আর ডাইনিং টেবিলের ওপর একটা ছোট্ট নোট পড়েছিল। সে নোটটা খুলল এবং দেখল তাতে লেখা, দেখনে তো, বলেছিলাম তো আমি আছি। মালবিকা মুচকি হাসল। ভয় নয়, আজ তার মনে একটা আলাদা অনুভূতি, নিঃশব্দ ভরসা। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে মালবিকার চোখ দুটো হঠাৎ ভিজে উঠল। কেন সে নিজেও জানে না। এই নীরব ঘরে, এই নিঃশব্দ উপস্থিতির মাঝে আনন্দটা বুকে ধরে রাখতে পারল না সে। সে শিশুর মতো হেসে উঠল, এক লাফ ঘুরে নিল। এই প্রথম তার মনে হলো, আর সে মুখ ফুটে বলে ফেলল, থ্যাংক ইউ, আই লাভ। কিন্তু কথা মাঝপথে থেমে গেল। শেষের শব্দটা গলা থেকে আর বেরোলো না। যেন উচ্চারণ করলে সবকিছু ভেঙে যাবে, সবকিছু বদলে যাবে। সে না বলা কথাটুকু বুকের গভীরে জমে থাকলো। ঠিক তখনই সেখানে জন্ম নিল এক অস্ফুট বেদনা, নরম, মিঠে, অথচ গভীর। মালবিকার মনে হলো, এই মুহূর্তে যদি সে পারত, তবে এই অদৃশ্যটাকে শক্ত করে জড়িয়ে ধরত সে, খুব শক্ত করে। যে কথাটা বলা হলো না, সেটা একবার জড়িয়ে ধরেই সে বলে দিতে চাইছিল। চোখের কোণ মুছতে মুছতে ফোনটা কেঁপে উঠল। একটা মেসেজ ঢুকলো তার ফোনে। স্ক্রিনে ভেসে উঠল মাত্র 3টি শব্দ, আই লাভ ইউ। মালবিকার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর কোনো দ্বিধা রইল না, আর কোনো ভয় নেই, আর কোনো লজ্জা নেই। আজ সে ভাবল না কে, কেন, কিভাবে, কিছুই সে ভাবল না। সে শুধু জানতো এই অনুভূতিটা সত্যি। এইবার কোনো মেসেজ নয়, কোনো ভাবনা নয়, স্পষ্ট পরিষ্কার গলায় চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ টু। ঘরের বাতাসটা যেন হালকা হয়ে এলো। নিঃশব্দ উপস্থিতিটা যেন আরো কাছে সরে এলো, অদৃশ্য হয়েও ভীষণ আপন। মালবিকা জানতো না ভবিষ্যতে কি আছে, কিন্তু এই মুহূর্তে সে জানতো সে আর একা নয়। হঠাৎ করেই মালবিকা টের পেল পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু ফ্ল্যাটটা ফাঁকা, কেউ নেই, অদৃশ্য একটা হাত। তবু সে স্পষ্ট তার অস্তিত্ব। সেই স্পর্শে মালবিকার শরীরটা এক মুহূর্তে স্থির হয়ে গেল। ভয় আর ভালোবাসা একসাথে বুকের ভেতর ধাক্কা মারল। সে নড়ল না, সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন সামান্য নড়াচড়াতেই এই মুহূর্তটা ভেঙে যাবে। কারো ভালোবাসা স্পর্শে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। তার নিঃশ্বাসটা হঠাৎ দ্রুততর। বুকের ভেতর ধুকপুক শব্দটা এত জোরে শোনা যাচ্ছিল যে মনে হলো অদৃশ্যটাও যেন শুনতে পাচ্ছে। এক অজানা আতঙ্ক আর তার পাশেই এক অজানা ভালোবাসা, দুটো মিলেমিশে এমন এক অনুভূতি সৃষ্টি করলো যা সে আগে কখনো জানতো না। তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিহরণ বয়ে গেল। গা ছমছম করে উঠল তার, শরীরটা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। মালবিকার মনে হলো আজ সে সত্যি ছুঁয়ে ফেলেছে তাকে, যাকে এতদিন শুধু গন্ধে, যত্নে, কথায়, নিঃশব্দ উপস্থিতিতে অনুভব করছিল। আজ তার স্পর্শ পেল সে। চোখে দেখা যায় না, তবে এই আলিঙ্গন অস্বীকার করার কোনো উপায় নেই। ভয়ের মধ্যেও সে পালিয়ে গেল না, সে ভালোবাসার ভেতরে হারিয়ে গেল। সে শুধু দাঁড়িয়ে রইল নীরবে, গভীরভাবে,
এই অদ্ভুত, অসম্ভব অথচ ভীষণ বাস্তব মুহূর্তটাকে বুকে নিয়ে হঠাৎ করে নিস্তব্ধ ডাইনিং হলে সে অনুভব করল যে দুটো হাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, সেই হাত দুটো তার হাত ধরে সামনে ঘুরিয়ে নিল। সামনে সে কাউকেই দেখতে পেল না, কিন্তু অনুভব করল হাত দুটো তার মুখটা ধরে কাছে টেনে নিচ্ছে। তারপর মালবিকা অনুভব করল নিজের ঠোঁটে অন্য ঠোঁটের স্পর্শ। অদৃশ্য ঠোঁট দুটো মালবিকার ঠোঁট দুটোতে চুমু দিতে লাগলো। মালবিকার চোখ বুঝল আবেশে। সে অনুভব করতে লাগলো ভালোবাসার স্পর্শ। মালবিকা বুঝতে পারল যে দুটো হাত তার মুখটা ধরেছিল, সেই হাত দুটো আস্তে আস্তে তার বুকে নেমে যাচ্ছে, আর তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। হাত দুটো বুকের ওপর গিয়ে স্থির হলো। তারপর দুই স্তনের ওপর কারো হাতের কঠিন স্পর্শ পেল। মালবিকা নিজের স্তনের ওপর চাপ অনুভব করতেই সে নিজেকে ছেড়ে দিল সেই অদৃশ্য অবয়বের ওপর। তারপর মালবিকা অনুভব করল কেউ তাকে কোলে তুলে নিচ্ছে। তারপর সে অনুভব করল সে শূন্যে ভাসতে ভাসতে চলেছে নিজের শোয়ার ঘরের দিকে। কে নিয়ে যাচ্ছে তাকে সে জানে না, কিন্তু এক গভীর ভালোবাসায় শক্ত করে তুলে তাকে কেউ নিয়ে যাচ্ছে। শোয়ার ঘরে এসে সেই হাত দুটো মালবিকাকে বিছানায় শুইয়ে দিল। মালবিকার শরীরে তখন বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো রক্তস্রোত বইছে। মালবিকা এবার স্পর্শ পেল কেউ তার পায়ের ওপর থেকে শাড়ির পাড়টা ধরে তুলছে উপরের দিকে, আর তার সাথে কারো ঠোঁটের স্পর্শ তাকে যৌন খিদায় পাগল করে দিচ্ছে। আস্তে আস্তে শাড়ির পাড় ঊর্ধ্বমুখী, আর মালবিকা বিছানার চাদর হাতের মুঠোতে শক্ত করে ধরে সে এবার ঠোঁটের স্পর্শ পেল উরুতে। তারপর অনুভব করল তার পেটের কাছে শাড়ির কুচিটা কেউ খুলে দিচ্ছে। সে সবকিছুই দেখছে, সবকিছুই অনুভব করছে, কিন্তু সে এক গভীর ভালোবাসার আবেশে ভেসে যাচ্ছে। তারপর সে স্পর্শ করল তার দু পায়ের মধ্যবর্তী স্থানে। মালবিকা যেন ভালোবাসার চরম মুহূর্তে অবস্থান করছে। তারপর সে তার পেটে কারো হাতের স্পর্শ পেল, আর সেই হাত আস্তে আস্তে দুই স্তনের ওপর গিয়ে স্থির হলো। তারপর একটা একটা করে ব্লাউজের হুকগুলো খুলে যেতে লাগলো। পুরো উন্মুক্ত হয়ে পরের পরিধানটাও খুলে দিল সেই অদৃশ্য হাত। তারপর অদৃশ্য হাত দুটো মালবিকার স্তনগুলোকে মর্দন করতে লাগলো। তার সাথে মালবিকা তৃপ্তে চিৎকার করে উঠল। একটা সময় মালবিকা অনুভব করল একটা শক্ত কিছু তার দু পায়ের মধ্যবর্তী সংযোগস্থলের গভীরে উঁকি মারছে, আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। মালবিকা দু পা আরো প্রসারিত করে দেওয়াতে সংযোগস্থলের শক্ত জিনিসটা আরো ভেতরে প্রবেশ করে গেল। তারপর সমুদ্র মন্থনে মালবিকা যেন পুরো তৃপ্তি পেল। ঝড়ের পর আবহাওয়ার মতো মালবিকা যেন অদৃশ্য কারো রোমশ বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। একটা সময় সে গভীর ঘুমে ঢলে পড়ল। সকালে ঘুম ভাঙতেই মালবিকার প্রথম অনুভূতিটা ছিল শরীরটা অদ্ভুতভাবে শান্ত, তৃপ্ত আর হালকা। চাদরের ভেতর নড়তেই
সে টের পেল নিজেকে নগ্ন, অরক্ষিত, অথচ আশ্চর্য রকম নিরাপদ। মুহূর্তের মধ্যেই গত রাতের স্মৃতিগুলো তার মনে ভেসে উঠতে লাগলো। অদৃশ্য স্পর্শ, গভীর আবেশ, আর এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠল। সে চোখটা নামিয়ে নিল, কিন্তু সেই অদৃশ্য মানুষটা, সে কোথায়? ঘরের দিকে তাকালো। সমস্ত ঘর নিস্তব্ধ, কোথাও ছায়া নেই, কোনো উপস্থিতির চিহ্ন নেই, শুধু স্মৃতি। ধীরে ধীরে উঠে সে বাথরুমে গেল। ঠান্ডা জলে মুখ ধুয়ে নিজেকে সামলে নিল। স্নান সেরে অফিসের জন্য তৈরি হয়ে বাইরে এলো। মনটা তখনও কোথাও যেন ভেসে আছে, লজ্জা আর মিঠে ভালো লাগার মাঝামাঝিতে। ডাইনিং টেবিলের দিকে তাকাতে এসে থমকে গেল। সকালের জলখাবার সাজানো, পরিপাটি, যত্নে, আর তার পাশে একটা ছোট্ট চিরকুট। সে তুলে নিল সেটা। লেখা আছে, লাভ ইউ সুইটহার্ট। মালবিকার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। চুপচাপ বসে সে খাবারটা খেয়ে নিল। তারপর চিরকুটটাকে আলতো করে ঠোঁটে ছুঁয়ে চুমু খেয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। বেরিয়ে যাওয়ার সময় একবারও সে ভাবল না কিসের পিছনে সে দৌড়াচ্ছে, কেন ছুটছে সে। সে শুধু জানে সে ছুটছে, আর এই মুহূর্তে এই ছুটে চলাটাই তার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। তারপর থেকেই মালবিকা বদলাতে শুরু করলো। বদলটা হঠাৎ নয়, চুপচাপ, নিঃশব্দে, কিন্তু ভয়ঙ্করভাবে নিশ্চিত। অফিসে সে আগের মতোই আসে, কাজও করে, কিন্তু যেন সে সেখানে পুরোটা থাকে না। চোখ খোলা, হাত চলছে, ফাইল এগোচ্ছে, তবু মনটা কোথাও যেন আটকে আছে। কেউ কথা বলছে, সে শুনছে, কিন্তু উত্তর দিচ্ছে না। মাঝে মাঝে এমন ভাবে শূন্যের দিকে তাকিয়ে থাকে যেন কারো উপস্থিতি সে টের পাচ্ছে, অথচ কেউ নেই। সবচেয়ে অবাক হয় সৌমিতা। সে ভাবে যে মেয়েটা একসময় হাসতে হাসতে অফিস ভরিয়ে রাখত, যে সামান্য কারণে গল্প জুড়ত, সে এখন প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। কেউ যদি জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি, সে মাথা নেড়ে বলে, না, সব ঠিক আছে। কিন্তু এই ঠিক শব্দটার ভেতরে যেন কিছু একটা ভয়ঙ্করভাবে ভুল আছে। অফিস শেষ হওয়ার আগেই মালবিকার চোখটা বারবার ঘড়ির দিকে চলে যায়। সময় গড়ালেই তার অস্থিরতা বাড়তে থাকে। চেয়ার ছেড়ে উঠেই সে প্রায় দৌড়ে বেরিয়ে যায়, যেন দেরি হলে কোনো ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। একদিন সৌমিতা আর কয়েকজন মিলে ঠিক করলো আজ মালবিকাকে ছাড়বে না। সবাই মিলে বাইরে যাবে, আড্ডা দেবে, একটু খাওয়া দাওয়া, হালকা ঘোরাঘুরি, এই আর কি। মালবিকা না বলে, কিন্তু এই না বলাটা, মালবিকার গলাটা ঠান্ডা, চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। সৌমিতা অনেক জোর করল, আর তখনই মালবিকা হঠাৎ ঘুরে তাকালো তার দিকে। সেই চোখ সৌমিতার চেনা নয়, ভয়ে চেপে যাওয়া শীতল, কঠিন আর হিংস্র। তার কণ্ঠস্বরটা কেঁপে উঠল, কিন্তু সেটা দুর্বলতার কাঁপুনি নয়, ওটা যেন চাপা আতঙ্ক, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। পুরো অফিসটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ কিচ্ছু বলল না। সবাই অবাক হয়ে দেখল যেন মালবিকার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। সে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। পিছনে একটা বারও তাকালো না। মনে হচ্ছিল তার বাড়ি ফেরাটা শুধু দরকার নয়, অত্যাবশ্যক। যেন কেউ অপেক্ষা করছে, যেন দেরি হলে ভয়ঙ্কর একটা পরিণতি হবে। আর কেউ তখনও বুঝতে পারেনি
মালবিকার নিজের ইচ্ছেতে ছুটছে না। এরপর মালবিকা যেন আর আগের মানুষটাই রইল না। ফ্ল্যাটের দরজা পেরোলেই তার সমস্ত অস্তিত্ব বদলে যেতে লাগলো। বাইরে বেশিক্ষণ থাকলে সে অস্থির হয়ে উঠত। অফিস, রাস্তা, মানুষের ভিড় সবকিছু তার কাছে কেমন ঝাপসা লাগতো, যেন কোথাও কেউ তাকে টানছে। প্রতিদিন সে ফিরে আসতো সেই অদৃশ্য উপস্থিতির কাছে, যার অস্তিত্ব চোখে ধরা পড়ে না, অথচ যার প্রভাব ছিল সর্বগ্রাসী। ঘরের ভেতর একা থাকলেও মালবিকা একা থাকতো না। কখনো ফিসফিস করে কথা বলতো, কখনো হেসে উঠত, কখনো শূন্যের দিকে এমনভাবে তাকিয়ে থাকতো, নিজেকে সমর্পণ করত যেন কারো স্পর্শ সে অনুভব করছে। দিনের আলোতেও, রাতের গভীরেও, অন্ধকারেও সে অদৃশ্য সত্তা তাকে ঘিরে রাখত। ধীরে ধীরে মালবিকার ইচ্ছে, সময়, শরীর সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একদিন সৌমিতা বিষয়টা টের পেয়ে যায়। মালবিকার আচরণ, চোখের দৃষ্টি, তাড়াহুড়ো করে বাড়ি ফেরা সবকিছু তাকে অস্বস্তিতে ফেলছিল। সেদিন সৌমিতা সিদ্ধান্ত নেয়, যাই হয়ে যাক, মালবিকাকে সে একা ছেড়ে দেবে না। সন্ধ্যের সময় মালবিকার পেছন পেছন সে ফ্ল্যাটে এলো। ফ্ল্যাটের সামনে সে দাঁড়িয়ে দেখল ফ্ল্যাটের দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকে চারিদিকে তাকাতেই সৌমিতার বুকটা কেঁপে উঠল। পুরো ফ্ল্যাটটা নিস্তব্ধ, অথচ বাতাসটা যেন ভারী। শোবার ঘরের দিকে এগোতেই সে দাঁড়িয়ে গেল। সে শুনতে পেল মালবিকার কণ্ঠস্বর। সে যেন কারোর সাথে কথা বলছে। একটু আড়ালে দাঁড়িয়ে পড়ল সে। তারপর সে যা দেখল সেটা ভাষায় বলা কঠিন। মালবিকা শূন্যের দিকে তাকিয়ে কথা বলছে, প্রশ্ন করছে, আবার উত্তর দিচ্ছে। তার মুখে এমন একটা মুগ্ধ হাসি যা কোনো বাস্তব মানুষের সঙ্গে কথা বললে হয়। মাঝে মধ্যে সে চোখ বন্ধ করছে, মাথা সামান্য নত করছে, ঝুঁকিয়ে দিচ্ছে, যেন অদৃশ্য কেউ তাকে কাছে টেনে নিচ্ছে। এরপর এমন কিছু ঘটল যা সৌমিতার মেরুদণ্ড পেয়ে শীতল স্রোত বয়ে গেল। মালবিকা নিজে কোনো কিছুই করছে না, তবুও তার চারপাশে অদ্ভুত নড়াচড়া। সে দেখল মালবিকার পোশাকগুলো একে একে মেঝেতে খুলে খুলে পড়ে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো ছায়া সেগুলো খুলে দিচ্ছে। মালবিকার শরীরটা হালকা হয়েছে। সে আর মাটির ওপর দাঁড়িয়ে নেই, সে যেন শূন্যে ভাসছে। এক মুহূর্তের মধ্যেই সে বিছানার দিকে সরে গেল, আর তার দেহের ভঙ্গি স্পষ্ট করে দিল সে একা নয়। ঘরের ভেতর কোনো দ্বিতীয় মানুষের অস্তিত্ব নেই। তবু মালবিকার প্রতিক্রিয়া, তার কণ্ঠের অস্পষ্ট শব্দ, শরীরের ছন্দ সবকিছু ভয়ঙ্করভাবে প্রমাণ করে দিচ্ছিল সেখানে কেউ আছে, যার সাথে সে যৌনতায় মেতে উঠেছে। কিন্তু সে কে? সৌমিতার আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। চোখের সামনে সে যা দেখল তা বিশ্বাস করার মতো নয়, তবুও অস্বীকার করার কোনো জো নেই। তার দমটা বন্ধ হয়ে আসছিল। সে নিঃশব্দে পিছিয়ে গেল, দরজার বাইরে বেরিয়ে এক ছুট্টে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পিছনে তাকানোর তার সাহস নেই, কারণ সে জানে যে ঘরে ঢুকেছিল সেখানে আর শুধু মালবিকা নেই। সৌমিতার এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, যেন পেছন থেকে কেউ তাকে তাড়া করেছে। এই ভয়ে সে নিজের বাড়িতে এসে ঢুকে পড়ল। তারপর সৌমিতা দরজাটা ভেতর থেকে বন্ধ করে তালা লাগিয়ে দিল। তারপর অনেকক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা তার ধুকপুক করছে, নিঃশ্বাসটা ঠিক মতো আসছিল না। সে যা দেখেছে সেটা কি সত্যি নাকি চোখের ভুল?
নিজেকে সামলাতে সে বাথরুমে ঢুকে পড়ল। ঠান্ডা জল গায়ে ঢালতে ঢালতে কাঁপছিল তার শরীর। জল যেন ভয়টা ধুয়ে নিয়ে যাবে এই আশায় সে বারবার মুখে চোখে জল চেটাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ফিরে আসছে। শূন্য ঘর, অথচ কারো উপস্থিতি। মালবিকার সেই অচেনা হাসি, শূন্যের দিকে কথা বলা, তাকিয়ে থাকা, অদৃশ্য স্পর্শে তার শরীরের নড়াচড়া, যা যা সে দেখেছে, সৌমিতার গলা শুকিয়ে এলো। স্নান সেরে বেরিয়ে এসে সে কিছু না খেয়ে নিজের ঘরে ঢুকে গেল। আলোটা নেভানোর তার সাহস হলো না। বিছানায় উঠে সে নিজেকে কুঁকড়ে ফেলল, যেন অদৃশ্য কোনো কিছুর হাত থেকে নিজেকে আড়াল করতে চায়। ঘুম আসার কথা নয়, তবু শরীরটা এতটাই ক্লান্ত আর বিধ্বস্ত যে চোখের পাতা ভারী হয়ে আসছিল। বারবার মনে পড়ছিল সেই দৃশ্য। মনে হচ্ছিল চোখ বন্ধ করলে কেউ ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। হয়তো মালবিকা নয়, অন্য কেউ, আরো কিছু ভয়ঙ্কর। অবশেষে ক্লান্তি জয়ী হল। সৌমিতা তন্দ্রার গভীরে তলিয়ে যেতে লাগল, কিন্তু ঘুমের মধ্যেও তার কপালে ভাঁজটা রয়েই গেল। কারণ সে জানতো সে যা দেখেছে সেটা স্বপ্ন নয়, আর সেই অশুভ অদৃশ্য শক্তি শুধু মালবিকার মধ্যেই সীমাবদ্ধ। নিশ্চুপ ঘরের ভেতর সৌমিতা ধীরে ধীরে ঘুমের অতল তলে তলিয়ে যেতে লাগল। ঘড়ির কাঁটা থেমে আছে যেন, সময় আর এগোচ্ছে না যেন। অনেক গভীর রাতে, স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি একটা মুহূর্তে হঠাৎ তার বুকের ভেতর কাঁপুনি উঠল। তার মনে হলো সে একা নয়, কারো উপস্থিতি দেখা যায় না, ধরা যায় না, তবু ভারী, দম বন্ধ করা। ঠান্ডা একটা নিঃশ্বাস তার কানের কাছে এসে লাগে। ঘরের বাতাসটা জমে বরফ হয়ে গেছে। অদৃশ্য কোনো ছায়া বিছানার ধারে যেন এসে বসেছে। সে অনুভব করল তার বিছানার পাশের ম্যাট্রেসটা ধীরে ধীরে দেবে গেল। সৌমিতা সব বুঝতে পারল, কিন্তু শরীরটা তার কথা শুনল না। সে চোখটা খুলতে চাইল, কিন্তু খুলতে পারছে না। চিৎকার করতে চাইছে, কিন্তু কোনো গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। এক অজানা বন্ধনে সে আবদ্ধ। হাড়ের ভেতর ভয় ঢুকে পড়ল তার। অদৃশ্য হাতে শীতল একটা চাপ বুকের ওপর নেমে আসতে লাগলো। তার শ্বাসটা ভারী হয়ে উঠল। ঘরের কোনায় জমে থাকা অন্ধকারগুলো নড়ে চড়ে উঠল, যেন ছায়াগুলো আরো কাছে আসতে লাগলো। সৌমিতা বুঝতে পারল এটা স্বপ্ন নয়, এই রাতটা তাকে দেখছে। হঠাৎ কারো ঠোঁটের স্পর্শ সে অনুভব করল নিজের ঠোঁটে। তারপর কারো ঠান্ডা হাত তার স্তনের ওপর খেলা করছে সে অনুভব করল। সৌমিতা চাইছে জোর করে ঝটকা মেরে সরিয়ে দিতে, কিন্তু তার হাত, তার পা কেউ যেন বেঁধে দিয়েছে। তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। দম আটকে গিয়ে গলার শিরাগুলো ফুলে উঠেছে। সে অনুভব করল তার পোশাক কেউ যেন আপাদ মস্তক ছিঁড়ে ফেলছে। সে বুঝতে পারে সে নগ্ন। তার উপর কেউ যেন চেপে বসেছে, আর অজানা কেউ তার সাথে যৌন লালসায় মেতে উঠেছে। সৌমিতার মুখ দিয়ে একটা গোঙানি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। কারো গরম নিঃশ্বাস তার মুখের ওপর পড়ছে, আর কানের কাছে একটা মুখ এসে একটা কথা তার কানে কানে বলল, মালবিকা আমার।
ওকে আমি নিয়ে যাব। তুই আমাদেরকে দেখেছিস তাই না? কিচ্ছু করতে পারবি না। ও আমার, আমি ওকে নিয়ে যাব। অনেকক্ষণ পরে হঠাৎ করেই সৌমিতার শরীরটা ঢিলে হয়ে আসে। বুকের ওপর থেকে অদৃশ্য চাপটা যেন সরে যায়। শ্বাস নিতে কষ্ট হয় না আর। কাঁপতে কাঁপতে সে চোখ মেলে তাকায়। ঘরটা আগের মতোই আছে, সবকিছু বদলে গেছে যেন। বিছানার ঠান্ডা চাদরের স্পর্শে সে বোঝে সে নগ্ন অবস্থায় পড়ে আছে। মাথার ভেতরটা ঝাঁচড়া হয়ে ওঠে। স্মৃতির টুকরো টুকরো ছায়া একে একে ফিরে আসে, আর সেই সঙ্গে ফিরে আসে ভয়, নিস্তব্ধ হাড়ে কাঁপন ধরা ভয়। সে বুঝে যায় তার সঙ্গে কি ঘটেছে, যদিও কোনো শব্দে সেটা বলা যায় না। আতঙ্কে তার হাতটা কাঁপতে থাকে। সে কাঁদতে কাঁদতে চাদরটা টেনে নিয়ে নিজের শরীরটাকে ঢেকে নেয়। লজ্জা নয়, বরং এক অসহায় আত্মরক্ষার চেষ্টা করার জন্য। তারপর বালিশে মুখটা গুঁজে কুঁকড়ে যায়। নিঃশব্দে কান্না নেমে আসে তার, এমন কান্না যার কোনো আওয়াজ নেই, শুধু বুকের ভেতর ঢেউ ওঠে। ঘরের অন্ধকার যেন তাকে দেখছে। দেয়ালের ছায়াগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাক্ষীর মতো। সৌমিতা কাঁদতে থাকে, ভয়ে, লজ্জায় আর এক গভীর শূন্যতায়। যেন এই রাত তার ভেতরেই চিরদিনের জন্য দাগ কেটে গেছে। নিদ্রাহীন অবস্থাতেই সৌমিতার রাতটা কেটে যায়। চোখ বন্ধ করলেই অন্ধকারগুলো নড়ে ওঠে। কানের কাছে ফিসফিস শব্দ ফিরে আসে। ভোরের আলো জানালা দিয়ে ঢুকে পড়লেও তার ভিতর কোনো সকাল নামে না। জীবনের ওপর কালো পর্দা টানা থাকে। হঠাৎ মোবাইলের তীক্ষ্ণ শব্দে সে চমকে ওঠে, যেন গভীর কোনো খাদ থেকে তাকে টেনে তোলা হলো। স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে, নির্মাল্য। নির্মাল্য তারই অফিসের সহকর্মী। সৌমিতার এক মুহূর্ত দেরি করে। তারপর রাতের কালিমা মুখে একটা কৃত্রিম স্বাভাবিকতা মেখে ফোনটা ধরে। ওপাশ থেকে কাঁপা গলায় নির্মাল্য যা বলে তাতে সময়টা থমকে যায়। সে বলে, মালবিকা সুইসাইড করেছে। শব্দগুলো যেন কানে নয়, সরাসরি তার মাথার ভেতর আঘাত করে। সে আরো বলে, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে সে ঝুলে পড়েছে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই রাত, সেই অদৃশ্য উপস্থিতি, সেই অশরীরীর ফিসফিস। হঠাৎ করেই ফোনটা কেটে যায়। ঘরের নিস্তব্ধতা আর সহনীয় হচ্ছে না তার। দেওয়ালের ছায়াগুলো ঘন হয়ে আসে। সৌমিতা জানে, সব জানে, কেন এমন হলো, কিভাবে হলো। সে দেখেছে যা কারোর চোখে পড়ে না, অনুভব করেছে যা ভাষায় ধরা যায় না, কিন্তু সে কাউকে কিছু বলতে পারবে না। কারণ যা সে দেখেছে তার কোনো প্রমাণ নেই। যা সে শুনেছে তা কেবল রাতই শোনে, আর যা সে অনুভব করেছে তা বিশ্বাস করার সাহস কারো নেই। হঠাৎ আবার ঠিক তার কানের পাশে একটা চাপা হাসি, ফিস ফিস করে বলা সেই পরিচিত শব্দগুলো, মালবিকা আমার, ওকে আমি নিয়ে যাব। তুই আমাদেরকে দেখেছিস তাই না? কিচ্ছু করতে পারবি না। ও
ও আমার, আমি ওকে নিয়ে যাব। সৌমিতা স্থির হয়ে বসে থাকে। জানালার বাইরে সকাল, আর তার ভেতর অন্ধকার। ফোন কাটার অনেকক্ষণ পরও সৌমিতা নড়েনি। মোবাইলটা হাত থেকে মেঝেতে পড়েছিল। ঘরের ভেতর সকাল, কিন্তু বাতাসে এখনো রাতের গন্ধ। সে ধীরে ধীরে উঠে আয়নার সামনে দাঁড়ালো। চোখের নিচে কালো ছায়া, ঠোঁট শুকনো। আর নিজেকে দেখে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন আয়নাটা একটু দেরিতে তার সাথে নড়াচড়াটা নকল করছে। আর ঠিক তখনই কানের কাছে আবার ফিসফিস করে, মালবিকা একা ছিল না, যেমন তুমি ছিলে না। সৌমিতার বুকটা কেঁপে ওঠে। সে বুঝে যায় মালবিকা কেন দরজা খোলা রেখেছিল। কারণ দরজা বন্ধ করার মতো কেউ তখন আর ছিল না। হঠাৎ তার ফোনে আবার একটা নোটিফিকেশন আসে। একটা নতুন ভয়েস মেসেজ, অজানা নাম্বার থেকে। আজ রাতে তুমি কি একা? হ্যাঁ, সৌমিতা ধীরে ধীরে মাথা তোলে। সে বোঝে এটা শেষ নয়। এই গল্পে কেউ মরলে সব শেষ হয় না। কিছু রাত বেঁচে থাকে এক শরীর থেকে আর এক শরীরে, আর তারা কথা বলে শুধু কানের কাছে।